এক্সহেলেশন কেন প্যাসিভ প্রসেস? তার কারণ ইনহেলেশনে যেমন এই দুটো মাসেল কন্ট্রাক্ট করেছিল, যেটা কিনা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস। মাসেল কন্ট্রাকশন ইজ অলওয়েজ অ্যান এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, বাট এক্সহেলেশনের সময় দুটো মাসেলই কিন্তু রিল্যাক্স করছে। গ্লোবাল অ্যাভারেজ, হ্যাঁ, এটা তোমার নর্মাল ব্রিদিং রেট। আর এই পার ব্রেথ, এই একবার ব্রেথে তোমার ঢুকছে 500 ml, তাহলে 1 মিনিটে কত ml ঢুকছে এখান থেকে অঙ্ক করলে বার করতে পারবে। বেঁচে থাকলে তারপরে তো লাইফ, মানে ডেড বডিটার লাইফ কি? তো তেমনই তোমাকে আগে নিঃশ্বাস নিতে হবে, তারপরে নিঃশ্বাস ছাড়ার প্রশ্ন আসছে। কতটা নিচ্ছ? নর্মালি তোমার 500 ঢুকছে, সবসময় তো তুমি আর 500 নিচ্ছ না, মাঝে মধ্যে তুমি একটু একটু বেশিই নিচ্ছ নিঃশ্বাস, ঠিক আছে? সবকিছু কিন্তু তোমাদের, তোমরা যে বোর্ড থেকেই বিলং করো না কেন, যেহেতু এটা নিট বেসড পড়াশোনা তোমরা করছো, তো সব কিন্তু তোমাদের টেক্সট বুকে থাকবে না। যদিও নিটের কোয়েশ্চেন বলা হয় যে এনসিইআরটি থেকেই আসছে, কিন্তু সবসময় কিন্তু সেটা সত্যি নয়। আমি কয়েকটা কোয়েশ্চেন আজকে তোমাদের সাথে ডিসকাস করবো, একটা টার্মও ডিসকাস করবো, যেটা তোমরা এনসিইআরটিতে নাও পেতে পারো বা যে কোনো টেক্সট বুকেও নাও পেতে পারো, হ্যাঁ রেফারেন্স বইগুলোতে অবভিয়াসলি পাবে। লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স অফ এক্সহেলেশন, দ্য মেকানিক্স অফ এক্সহেলেশন। দেখো, এক্সহালেশন মানে হচ্ছে যে তোমার বডি থেকে এয়ার বাইরে বেরিয়ে চলে আসছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে হাতি ঘোড়া হ্যান ত্যান কিচ্ছু নেই, ক্লিয়ার? তো ভালো করে যদি দেখো তাহলে বুঝবে যে এক্সহেলেশন হতে গেলে ইনহেলেশনের ঠিক অপোজিট কন্ডিশনস হতে হবে। মানে এখন আউটসাইড দ্য বডিতে থাকবে কি এয়ারের লো প্রেশার, আর ইনসাইডে থাকবে হাই প্রেশার। কি বানান লিখছি আমি, ইনসাইডে থাকবে হচ্ছে হাই প্রেশার। কি করে? হাউ? হাই প্রেশার কি করে হবে ইনসাইড? এবার দেখো, এইটা হলে তবেই একমাত্র ইনসাইড টু আউটসাইড এয়ার ফ্লো করবে, একমাত্র এই কন্ডিশন ছাড়া কখনোই এক্সহেলেশন হওয়া সম্ভব না। বাট হাউ টু ক্রিয়েট হাই প্রেশার অফ এয়ার ইনসাইড দ্য লাংস? ভেরি ইজি আনসার, জাস্ট ডিক্রিজ, just decrease the volume of air inside the lungs. Now, how will you decrease the volume of air inside the lungs? আরো সহজ আনসার, decrease the volume of the lung. How will you decrease the volume of the lung? সেটা আমরা এবার দেখব। এই লাংস, এটা কিন্তু ফুল এক্সপ্যান্ডেড আছে, ঠিক আছে? ডায়াফ্রামটাও এখন এরকম ফ্ল্যাটেন্ড, মানে কন্ট্রাক্টেড অবস্থায় ডায়াফ্রাম আছে। আর তোমার লাংসের ইউ এফ ও অবস্থায় তোমার লাংস এক্সপ্যান্ডেড, ঠিক আছে? মানে তোমার লাংস কিন্তু বোথ anterior posterior axis and dorsoventral axis এ কমপ্লিটলি এক্সপ্যান্ডেড অবস্থায় আছে। ইন্টারকস্টাল মাসেলস একদম হাইলি কন্ট্রাক্টেড অবস্থায়, ডায়াফ্রামও হাইলি কন্ট্রাক্টেড অবস্থায়। ভালো কথা, খুব ভালো কথা। এবার তোমাকে এয়ারটা বাইরে বার করতে হবে, কারণ কি লাংসের ভেতরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে লাংসের ভেতরে না, অ্যালভিওলাইয়ের মধ্যে তোমার, মানে হোয়াট এভার, লাংসের মধ্যেও বলতে পারো, আমি স্পেসিফিক টার্ম বলছি। অ্যালভিওলাই অক্সিজেনটাকে ট্রান্সফার করে দিয়েছে ব্লাডে, ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিয়েছে, তাহলে এখন তোমার লাংসের মধ্যে CO2 স্যাচুরেটেড এয়ার আছে। এবার CO2 স্যাচুরেটেড এয়ারটা তোমাকে বার করতে হবে। কি করে বার করবে? খুব সিম্পল, intercostal muscles plus diaphragm,
এদেরকে কি করো, রিল্যাক্স করো। যেই রিল্যাক্স করাবে ইন্টারকস্টাল মাসেলস আগের পর্যায়ে ফিরে আসবে। যে আগের পর্যায়ে ফিরে আসবে তখন কি হবে, তখন থোরাসিক ক্যাভিটির ভলিউম রিডিউস করে যাবে, মানে কি এই ইউএফও আর হবে না, এই ইউএফও আর হলো না, উল্টো হয়ে গেল। ঠিক আছে, ইউএফওর বদলে উল্টো দু তিনটে জিনিস হবে। ইনহেলেশনে যেমন ইউএফও ছিল, তাহলে ইউ আপওয়ার্ডের উল্টো কি হবে, ডাউনওয়ার্ড। ফরওয়ার্ডের উল্টো কি হবে, ব্যাকওয়ার্ড। আউটওয়ার্ডের উল্টো কি হবে, ইনওয়ার্ড। এক্সহেলেশনে আমরা ডিবিআই মুভমেন্ট দেখব, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে ডিবিআই মুভমেন্টের জন্য, কার মুভমেন্টের জন্য, রিব কেজের মুভমেন্টের জন্য, রিব কেজের ডিবিআই মুভমেন্ট হবে এক্সহেলেশনের সময়। ঠিক আছে, তো তার জন্য কি হবে, অ্যান্টেরিও পস্টেরিয়র অ্যাক্সিস বরাবর এখানে আর তখন এক্সপেনশন হবে না, এখানে তখন কি হবে, তখন কন্ট্রাকশন হবে। ঠিক আছে, কন্ট্রাকশন হবে, এক্সপেনশন আর হবে না। তাহলে অ্যান্টেরিও পস্টেরিয়র অ্যাক্সিস বরাবর লাংসটা একটু ছোট হয়ে গেল, মানে ভলিউম কমে গেল। ডায়াফ্রাম যেই রিল্যাক্স করবে, ডায়াফ্রাম যেই রিল্যাক্স করবে, ডায়াফ্রাম কিন্তু এবার কি হচ্ছে, এরকম এইরকম বেন্ড হয়ে গেল, আবার আগের মতো এরকম একটা বেন্ড স্ট্রাকচার তৈরি করে ফেললো। ডায়াফ্রাম কিন্তু এরকম একটা বেন্ড স্ট্রাকচার, মানে আবার আগের মতো এরকম একটা বেন্ড কনফিগারেশনে চলে এলো, রিল্যাক্সড হয়ে। ঠিক আছে, যে এরকম বেন্ড হয়ে গেল ডায়াফ্রামটা, মানে আবার ঠেলে উঠলো আগের পজিশনে, তখন দেখো ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস বড় বড় কিন্তু লাংসটা কি হলো, কিছুটা কুঁচকে গেল, কিছুটা ছোট হয়ে গেল, তাই না? মানে এখানেও কিন্তু আর এক্সপ্যানশন হচ্ছে না, এখানেও কিন্তু এবার কন্ট্রাকশন হচ্ছে। তাহলে ইন্টারকস্টাল মাসেলস এর জন্য, আমি একটু উল্টো বললাম, ইন্টারকস্টাল মাসেলস এর জন্য ডরসোভেন্ট্রাল কন্ট্রাকশনটা হলো, আর ডায়াফ্রামের রিল্যাক্সেশনের জন্য অ্যান্টেরোপোস্টেরিয়র কন্ট্রাকশনটা হলো। তাহলে ইন্টারকস্টাল মাসেলস যখন রিল্যাক্স করছে তখন ডরসোভেন্ট্রাল কন্ট্রাকশন হয়ে লাংসটা চওড়ায় কমে যাচ্ছে, আর ডায়াফ্রাম যখন রিল্যাক্স করছে ডায়াফ্রামের উপর দিকে ঠেলে উঠছে। ডায়াফ্রাম কন্ট্রাক্টেড অবস্থায় এরকম ছিল, রিল্যাক্সড অবস্থায় এরকম বেন্ড হয়ে গেল, তাহলে উপর দিকে ঠেলে ওঠার ফলে ডায়াফ্রামটা কি হলো, যে না অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিস বরাবর কিন্তু লাংসটা ছোট হয়ে গেল, সাইজ কমে গেল, ভলিউম কমে গেল। তাহলে এই দুটো মাসেলস যে রিল্যাক্স করলো, ওভারঅল লাং ভলিউম কমে গেল না? তাহলে ওভারঅল লাং ভলিউম কি হলো, ভলিউম কমে গেল, মানে লাং ভলিউম কমে যাওয়া মানে কি, লাংয়ের মধ্যে যে এয়ার আছে তার ভলিউমও কমে গেল, তাহলে লাংয়ের ভিতরে এয়ার প্রেশারটা বেড়ে গেল। কার তুলনায় বেড়ে গেল, আউটসাইডের তুলনায় ইনসাইডের এয়ার প্রেশার বেড়ে গেল। যেই বেড়ে গেল তখনই কি হবে, ইনসাইড থেকে আউটসাইড এয়ার ফ্লো করে চলে আসবে, এক্সহেলেশন কমপ্লিট। তাহলে এক্সহেলেশন কেন প্যাসিভ প্রসেস? তার কারণ ইনহেলেশনে যেমন এই দুটো মাসেল কন্ট্রাক্ট করেছিল, যেটা কিনা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, মাসেল কন্ট্রাকশন ইজ অলওয়েজ অ্যান এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, বাট এক্সহেলেশনের সময় দুটো মাসেলই কিন্তু রিল্যাক্স করছে, এবং মাসেল রিল্যাক্সেশন বা রিল্যাক্সেশন অফ মাসেলস কিন্তু একটা প্যাসিভ প্রসেস, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তাহলে এখানে যেমন দুটো মানে রেগুলেটিং মাসেলস রিল্যাক্স করছে, এখানে কোনো এনার্জি কনজাম্পশন হচ্ছে না এক্সহেলেশনের সময়, সেই কারণে এক্সহেলেশন ইজ আ প্যাসিভ প্রসেস। এই গেল মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন। এবার এই যে এয়ার ঢুকলো এয়ার বেরোলো, এর কিছু টার্মিনোলজিস আছে, সেই টার্মিনোলজি গুলো নিয়ে আমরা হালকা করে আলোচনা করব, কারণ এই টার্মিনোলজির জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে আই হোপ তোমাদের ইনহেলেশন এবং এক্সহেলেশন মেকানিজমটা বুঝতে কোনো সমস্যা নেই।
নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো কিছুটা ম্যাথামেটিক্যাল জিনিস। আজকের ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম আজকে একটা ইন্টারডিসিপ্লিনারি ক্লাস হবে। হ্যাঁ, আমি বলিনি তোমাদের যেখানে তোমাদের ম্যাথস করতে হবে, বাট যদিও ম্যাথস করতে হবে না, কিন্তু তাও এখানে কিছু ম্যাথামেটিক্যাল জিনিস আছে, সিম্পল অ্যাডিশন আর কিচ্ছু না। আই হোপ তোমরা সবাই অ্যাডিশনটা খুব ভালো করতে পারো। অনেকের মিসকনসেপশন থাকে যে বায়োলজি যারা পড়ে তাদের ম্যাথ করতে হয় না বা তাদের ম্যাথে খারাপ হলেও চলে। একদম ভুল ধারণা। তোমরা যারা পড়ছো ফর নিট তোমরাই জানো যে কতটা অঙ্ক লাগে বায়োলজি পড়তে গেলে। জেনেটিক্স, বায়োটেকনোলজি, সেল বায়োলজি এবং ইনফ্যাক্ট হিউম্যান ফিজিওলজিরও কিছু জিনিস ম্যাথস ছাড়া কিন্তু হয় না। তোমরা ইন ফিউচার তোমরা যারা উড বি ডক্টরস আমাদের সাথে আছো এই মুহূর্তে, তোমরাও যখন মেডিকেল কলেজে যাবে, যখন পড়বে, তোমাদের ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টারে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি সব থাকে। তো সেইখানে দেখবে যে নার্ভ কন্ডাকশন রেট ক্যালকুলেট করতে হচ্ছে অঙ্ক করে। ফোর্থ সেম নাগাদ তোমাদের কিছু মানে বায়োফিজিক্যাল যে সমস্ত টেস্টগুলো হয়, ঠিক আছে, বায়োকেমিক্যাল কিছু যে টেস্টগুলো, ডায়াগনস্টিক্স যে টেস্টগুলো হয় সেগুলোর ব্যাপারে তোমাদের শেখানো হবে। তো সেখানেও দেখতে প্রচুর অঙ্ক করতে হচ্ছে, হাউ টু ইন্টারপ্রিট দ্য ডেটা, ডিআই বা ডেটা ইন্টারপ্রিটেশনের প্রচুর অঙ্ক করতে হচ্ছে তোমাদের। জেনেটিক্স যখন পড়বে প্রচুর প্রচুর অঙ্ক আছে, 1/স্কোয়ার তো পুরোটাই অঙ্ক, রেশিও প্রপোর্শন, আরো আরো এরকম অঙ্ক আছে। তো লাইক, তো অনেকেই তোমরা হয়তো ভিডিও দেখছো যারা হয়তো বোর্ড এক্সামস দিচ্ছ অফ ক্লাস 10 অ্যান্ড উড বি লাইক অ্যাসপায়ারিং স্টুডেন্টস অফ সায়েন্স। তো তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে ম্যাথ ভালো লাগে না বা ম্যাথ করতে হবে না বলে বায়োলজি নেব, খুব ভুল ধারণা। এই মিসকনসেপশন থেকে বেরিয়ে এসো। ইউ নিড ম্যাথস। অঙ্ক এমন একটা সাবজেক্ট সব কিছুতে লাগে, ঠিক আছে। ইনফ্যাক্ট যারা লিটারেচার পড়ে তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা হয়তো মানে আই শুড নট সে দিস, বাট অনেকেই আছো যারা হয়তো ফ্যামিলি প্রেশার বা পিয়ার প্রেশারে নিট দিচ্ছ বা জাস্ট অতটাও ইচ্ছা নেই বাট দিতে হচ্ছে, বাধ্য হয়েছে দিতে, এরকমও আছো স্টুডেন্ট। আমার আমার বন্ধু বান্ধব এরকম প্রচুর ছিল। ইনফ্যাক্ট আমি নিজেও এরকম ছিলাম। আমার বাড়ি থেকে একটা সময় খুব চাপ ছিল যে আমাকে ডক্টর হতেই হবে, আমাকে এরকম একটা ব্যাপার ছিল। বাট আমি আমার নামের আগে লাইক ডক্টর হয়তো বসবে ইন দ্য নিয়ার ফিউচার, বাট সেটা নট ডক্টর অফ মেডিসিন হিসাবে। তো যাই হোক, নট অ্যান এমবিবিএস ডিগ্রি, তো সেটা বাদ দাও। তো আলটিমেটলি আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা খুবই ভালো পড়াশোনায়, মানে সবাই পড়াশোনায় ভালোই হয়, তোমরা তোমরা এখন আমাদের মতো জেনারেশন নও যারা ফাঁকি মেরে ঘুরে বেড়াও। তো সেইখানে প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা লিটারেচার নিয়ে পড়েছে। তো লিটারেচার নিয়ে যারা পড়েছে তোমরা তা জানতে পারবে ইন ফিউচার যে তাদের ছন্দ নিয়ে পড়তে হয়, সেখানেও কিন্তু ক্যালকুলেশন আছে, অঙ্ক আছে। সেটা খুব একটা সহজ অঙ্ক নয়, ভুল হলে পুরোটাই ভুল। ওকে, তো চলো আমরা কিছু মজার জিনিস শিখি এখানে। নাম্বার 1, এই যে আমি তোমাদের সাথে বকবক করছি, তোমরাও শুনছো, হাই তুলছো, হ্যান করছো, ত্যান করছো। নর্মাল যে তুমি ব্রিথ করো, ঠিক আছে, নর্মাল যে ব্রিথ করো, যে এই যে কারোর সাথে ফোনে কথা বলছো, হ্যাঁ, এই ফোনে কথা বলার সময় এগিয়ে আসছে, হ্যাঁ, এই এই এক সপ্তাহে খুব ফোনাফোনি চলবে। তো এই সময় যে ফোনে কথা বলবে বা গল্প করবে কোথাও গিয়ে সন্ধ্যেবেলা সকালবেলা, তো তখন নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস না নিলে তো আর এসব কিছুই হবে না। তো নর্মাল যে নিঃশ্বাসটা নিচ্ছ তখন তোমার বডিতে যতটা এয়ার ঢুকছে, ঠিক আছে, বা নর্মাল যে তুমি নিঃশ্বাস মানে ছাড়ছো তখন তোমার বডি থেকে যতটা এয়ার বেরোচ্ছে, অ্যাকচুয়ালি নিঃশ্বাস নেওয়া ছাড়া নয়, প্রশ্বাস এবং নিঃশ্বাস, ঠিক আছে, প্রশ্বাসে যতটা তোমার এয়ার শরীরে ঢুকছে এবং নিঃশ্বাসে যতটা তোমার এয়ার শরীর থেকে বেরোচ্ছে নর্মালি। হ্যাঁ, এই যে কারোর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে যাচ্ছ এখন, হ্যাঁ, বা ফোনে কথা বলছো, এই সময় যে যতটা এয়ার তোমার শরীরে ঢুকছে বা বেরোচ্ছে, এটাকে বলবো আমরা টাইডাল ভলিউম। টিভি, মনে রাখবে, টিভি। টাইডাল ভলিউম কত ভাই? অনলি 500 ml।
পার ব্রেথ, সরি এলটা পরে না, 500 ml পার ব্রেথ তোমার টাইটাল ভলিউম পার ব্রেথ। এবার তুমি 1 মিনিটে কতবার নিঃশ্বাস নাও? 1 মিনিটে নর্মালি তুমি 12 থেকে 16 বার নিঃশ্বাস নাও। মনে রাখবে, এটাকে তোমার ব্রিদিং রেট বলবে বা নর্মাল ব্রিদিং রেট। নর্মাল ব্রিদিং রেট হচ্ছে তোমার 1 মিনিটে 12 থেকে 16 বার নর্মাল, বুঝছো? হ্যাঁ, বাড়িতে বলছো যে এক্সট্রা ক্লাস আছে হ্যান ত্যান, তখন যে বেশ সুন্দর বেরিয়ে পড়ছো বাড়ি থেকে, তখন তুমি নর্মালি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, তখন তোমার 12 থেকে 16 বার। এবার যেই তুমি সেই অসাধারণ জায়গাটার আশেপাশে চলে আসবে বা মানুষটাকে দেখতে পাবে, তখনই তোমার দেখবে শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত এই যে ক্লাস শুনছো, হ্যাঁ, বাধ্য হয়ে এইটা হচ্ছে তোমার, এখন তুমি 12 থেকে 16 বারই নিঃশ্বাস নিচ্ছ, অ্যাভারেজ, গ্লোবাল অ্যাভারেজ। হ্যাঁ, এটা তোমার নর্মাল ব্রিদিং রেট। আর এই পার ব্রেথ, এই একবার ব্রেথে তোমার ঢুকছে 500 ml, তাহলে 1 মিনিটে কত ml ঢুকছে এখান থেকে অঙ্ক করলে বার করতে পারবে। যদি 1 মিনিটে 12 বার নাও, তাহলে 1 মিনিটে 12 × 500 করলে যত ml হয় তত তত পরিমাণ হাওয়া তোমার শরীরে নর্মালি ঢুকছে এবং নর্মালি বেরোচ্ছে। আই হোপ টাইটাল ভলিউম ক্লিয়ার। নেক্সট, টাইটাল ভলিউম মানে তুমি যে নর্মাল নিঃশ্বাস নিচ্ছ, খুব ভালো কথা। এবার ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, একদম পাশেই হচ্ছে সেই উজ্জ্বলদার বিরিয়ানি, হ্যাঁ, আমেরিকান দাদার বিরিয়ানি, আরো সব দাদা বৌদি, সেটাও আবার ব্র্যান্ড বলবো মানে, যাই হোক। হ্যাঁ, তো এই যে সমস্ত দাদা বৌদি পিসি জেঠিমা, এদের যে বিরিয়ানির পাশ দিয়ে তুমি যাচ্ছ, খুব ভালো লাগছে, গন্ধটা নাকে আসছে, তখন তুমি কি করলে? এবার তোমাদের অবস্থা ধরো আমার মতো, পকেটে টাকা নেই, তখন ওই যে ঘ্রাণেন অর্ধভোজনম, তখন কি করবে? আরো জোরে, মানে আরো যাতে গন্ধটা ভেতরে আসে। হ্যাঁ, বাড়ি গিয়ে তো সেই ডাল ভাত আলু পটল, তো এখন একটু গন্ধ শুকে নি। তো সেই সময় কি হচ্ছে, এক্সট্রা যে এয়ারটা তুমি নিচ্ছ টাইডাল ভলিউম ছাড়াও, যে এক্সট্রা যে এক্সেস এয়ারটা তোমার শরীরের মধ্যে ঢোকাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এটা কত? এর ক্যাপাসিটি কত? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমে কতটা এয়ার তোমার শরীরে ঢুকছে? দেখো, ফোর্সফুল ইন্সপিরেশনের পরে তোমার শরীরে জেনারেলি এই 2500 ml থেকে 3000 ml অব্দি তুমি এই জোর করে বাতাস নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু টাইটাল ভলিউমের উপরে, টাইটাল ভলিউমের উপরে মানে 500-র উপরে তুমি এতটা এয়ার নিতে পারছো। ক্লিয়ার? অ্যাকচুয়াল তুমি এই যে 2500 থেকে 500 মাইনাস করো, এখান থেকে 500 মাইনাস করো, তাহলে কি হবে? 2000 থেকে 2500 ml। এইটা হচ্ছে তোমার আইআরভির ভ্যালু, মানে এক্সেস এয়ারের ভ্যালু, আইআরভির ভ্যালু নয় কিন্তু, এক্সেস এয়ারের ভ্যালু। এবার ওই এক্সেস এয়ার প্লাস টাইডাল ভলিউম হচ্ছে তোমার আইআরভি, মানে ওই 2000 থেকে 2500-এর সাথে 500 যদি অ্যাড করে দাও রেঞ্জের দুদিকে, তাহলে তুমি পাচ্ছ আড়াই, মানে 2500 থেকে 3000 ml। ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার আইআরভি, মানে এক্সেস এয়ার প্লাস টাইডাল ভলিউম হচ্ছে আইআরভি। কত? ওই এক্সেস এয়ার প্লাস টাইডাল ভলিউমের ভ্যালু যা, মানে 500 প্লাস 2000 বা 500 প্লাস 2500, তাহলে রেঞ্জটা কি হলো? 2500 থেকে 3000 ml হচ্ছে তোমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ঠিক উল্টোটা আছে। উল্টোটা কি? উল্টোটা হচ্ছে যে তুমি ট্রেনে করে যাচ্ছ, আমি কোনো নাম নেব না, তুমি যদি শিয়ালদার আশেপাশে যদি ট্রেনে করে যেখানেই যাও, বজবজে যাও বা ক্যানিং ডায়মন্ড হারবার, তোমরা যেখানেই আছো, একটা বিখ্যাত স্টেশন আছে যেখানে এলেই সবাই নাকে চাপা দেয় হাত। ঠিক আছে, আমি নাম নিচ্ছি না স্টেশনটার ফর অবভিয়াস রিজনস। তো সেইখানে তোমার ধরো রুমাল নেই, কিচ্ছু নেই, খুব অবস্থা খারাপ, তখন কি করবে? তুমি জোরে জোরে ব্রিথ আউট করছো, যে ওই দূষিত বাতাসটা যাতে তোমার লাংস থেকে বেরিয়ে যায়, তাই তো? তো তুমি এই টাইডাল ভলিউমে যতটা এয়ার বেরোচ্ছে, তার থেকেও তুমি কিছু এক্সট্রা এয়ার বাইরে বার করতে চাইছো। সেই এক্সট্রা এয়ার যেটা তুমি বার করছো,
প্লাস তোমার টাইডাল ভলিউমকে যদি আমি যোগ করি, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কত কি পাবে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভাই এর ভ্যালু কত? 1100 ml থেকে জেনারেলি 1100 না, 1000 ml থেকে জেনারেলি ওই 1100 ml মতো, ঠিক আছে? 1000 ml থেকে 1100 ml মতো। মানে মানেটা হচ্ছে, এখানে খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, মানেটা হচ্ছে তোমার টাইডাল ভলিউম মানে তুমি নর্মালি কিন্তু 500 ml হাওয়া বার করছো, নর্মালি তুমি 500 ml হাওয়া বার করছো, এবার তুমি এক্সেস কতটা হাওয়া বার করছো না, আরো 500 ml। তাহলে ওই যে এক্সেস আরো 500 ml বার করলে অ্যালং উইথ ইওর টাইডাল ভলিউম নর্মালি যে 500টা বেরোচ্ছে সেই দুটো যোগ করলে দেখো 1000 ml হচ্ছে। এটা লোয়ার লিমিট। আপার লিমিট ম্যাক্সিমাম তুমি কতটা যেতে পারো, যে তুমি 500 এমনি বার করছো শরীর থেকে, প্লাস ধরো তুমি তার সাথে আরো আরো সে 600 ml তুমি ব্রিথ আউট করলে এক্সট্রা। তো এক্সট্রা 600 ml যেটা ব্রিথ আউট করলে প্লাস তোমার এই 500 ml যেটা তুমি নর্মালি টাইডাল ভলিউমের সাথে ব্রিথ আউট করছো, সেইটা জুড়ে তোমার তৈরি হলো ইআরভি। ঠিক আছে? 1100 ml ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে? এবার তোমার প্রশ্ন হতেই পারে যে স্যার আপনি যে বলছেন যে এই যে 600 আমি এক্সট্রা বার করছি, 500 আমি এক্সট্রা বার করছি, এটা কোত্থেকে এলো? আরে ভাই, তুমি নিঃশ্বাস নেবে তবেই না নিঃশ্বাস ছাড়বে, নিঃশ্বাস না নিলে নিঃশ্বাস ছাড়ার আবার কি আছে, তাই না? মানে বেঁচে থাকলে তারপরে তো লাইফ, মানে ডেড বডিটার লাইফ কি? তো তেমনই তোমাকে আগে নিঃশ্বাস নিতে হবে, তারপরে নিঃশ্বাস ছাড়ার প্রশ্ন আসছে। কতটা নিচ্ছ? নর্মালি তোমার 500 ঢুকছে, সবসময় তো তুমি আর 500 নিচ্ছ না, মাঝে মধ্যে তুমি একটু একটু বেশিই নিচ্ছ নিঃশ্বাস, ঠিক আছে? ওই যে কোনায় কোনায় বিরিয়ানির দোকানের জন্য, থ্যাঙ্কস টু উজ্জ্বল দা, তোমার আইআরভি প্রাইস হাই থাকছে আজকালকার দিনে। তো তোমার দেখো আলটিমেটলি মিনিমাম তোমার আইআরভি এই এই 2500 ml থাকছে। তো তুমি 500 তো এখান থেকে এমনি বার করে দিচ্ছ ধরো, মানে 2500 থেকে 500 বার করলে কত করে থাকছে? 2000। তারপরেও তুমি আরো এক্সট্রা 600 ইজিলি বার করতে পারবে, তোমার কাছে 2000 টাকা আছে। তোমার বন্ধু বললো ভাই 600 টাকা দে, তোমার যদি কোনো খারাপ মতলব না থাকে তুমি 600 টাকা তাকে দিয়ে দেবে, ঠিক আছে? বা সেরকম যদি খুব মানে মারাত্মক ভালো বন্ধু হয়, তুমি 600 টাকা ইজিলি হাসতে হাসতে দিয়ে দেবে, হ্যাঁ, তারপরের দিনই তুমি তাকে বলবে যে ভাই দে, কিন্তু সেটা অন্য ব্যাপার, তুমি 600 টাকা তাকে দিতে পারবে। তো সিমিলারলি তোমার কাছে 2000 ভলিউম তোর ওই আছেই, মানে এখানে তোমার লাংসের মধ্যে, তো সেখান থেকে তুমি আরো 600 বার করে দিলে, তাহলে 500 নর্মালি বেরোচ্ছে, তার সাথে তুমি আরো 600 বার করলে 1100 বেরিয়ে গেল। তো এই এক্সেস 600 প্লাস নর্মাল যে টাইডাল ভলিউমের 500, সেই দুটো এয়ার কে যদি, সেই দুটো এয়ারের ভলিউমকে যদি তুমি অ্যাড করো, কি পাচ্ছ? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি। এবার একটা জিনিস বলবো, একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি এই যে 2000 থেকেও তুমি 600 বার মানে 600 প্লাস 500 1100 বার করে দিলে, হলো তো? তাহলে 1100 বার করে দেওয়ার ফলেও 2000 থেকে তুমি 1100 টাকা দিয়ে দিয়েছো, তাহলে এখনো কিন্তু তোমার 900 টাকা পড়ে আছে, মানে তোমার লাংসের মধ্যে কিন্তু এখনো 900 ml এয়ার পড়ে আছে, যেটা তুমি জীবনেও বার করতে পারবে না, চাইলেও বার করতে পারবে না। তোমার বন্ধুকে যদি তুমি দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে তার বুকের উপর ধেই ধেই করে লাফাও যে বার কর বার কর, ওই 900 ml এয়ার তোকে বার আজ করতেই হবে, নাহলে তোর একদিন কি আমার একদিন, ও তাও বার করতে পারবে না, তাও তুমিও বার করতে পারবে না, ও তো পারবেই না, ঠিক আছে? সেইটাকে কি বলবো? সেটাকে বলবো রেসিডুয়াল ভলিউম বা আরভি, রেসিডুয়াল ভলিউম বা আরভি, ঠিক আছে? এটা কতটা এয়ার থাকে? 1100 ml থেকে 1200 ml অবধি তোমার লাংসের মধ্যে রেসিডুয়াল ভলিউম অফ এয়ার থাকে, মানে এই ভলিউমটা তুমি এই জন্মে কেন, যতবার জন্মাবে বা এর আগে যতবার জন্মেছো বার করতে পারোনি, একবারই বার করতে পেরেছো, সেটা হচ্ছে যখন ভবলীলা সাঙ্গ হবে তখন এটা বেরোবে, তার আগে এটা বেরোবে না। রেসিডুয়াল ভলিউম কেন, কি দরকার, এই বস্তুটার দরকারটা কি? মনে করে দেখো তোমার অ্যালভিওলির স্ট্রাকচারটা, তোমার অ্যালভিওলি গুলো কিন্তু এরকম
গ্রেপ লাইক ইনফ্লেটেড এরকম স্ট্রাকচার যেখানে প্রচুর এরকম ব্লাড ভেসেলস আছে, ঠিক আছে? এরকম স্ট্রাকচার তোমার অ্যালভিওলির। এই অ্যালভিওলি গুলোকে সবসময় ইনফ্লেটেড রাখতে হবে টু মেনটেন দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যালভিওলি, যাতে অ্যালভিওলিটা এরকম চুপসে গিয়ে কোল্যাপস না করে, কারণ চুপসে গিয়ে অ্যালভিওলি কোল্যাপস করলেই অ্যালভিওলি রাপচার করে যাবে। অ্যালভিওলি রাপচার হলে সিভিয়ার ইন্টারনাল হ্যামারেজ হবে, লাংসের ভেতরে জল জমবে যাকে হিমাটোমা বলে, এবং মানে জল জমবে না, রক্ত জমবে যাকে হিমাটোমা বলে, এবং ক্লট তৈরি হয়ে গেলে লাংসের মধ্যে বুঝতেই পারছো তোমার বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। এটার জন্য প্লাস এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে, ময়েশ্চার আছে, অ্যালভিওলি গুলো যাতে শুকিয়ে না যায়, টু প্রিভেন্ট ডেসিকেশন অফ অ্যালভিওলি এয়ার থাকা দরকার, কারণ অ্যালভিওলিকে তো তুমি জল ঢেলে ময়েস্ট রাখতে পারবে না, এয়ারের যে ওয়াটার ভেপার সেটাই অ্যালভিওলিকে ময়েস্ট রাখবে। সেই কারণে কিন্তু এই ভেতরে অ্যালভিওলি সবসময় কিছু রিজার্ভ বা রেসিডুয়াল এয়ার রেখে দেয়, এই দুটো কারণের জন্য। তাই এই রেসিডুয়াল ভলিউম অফ দ্য এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা কখনোই বেরোয় না। চলো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যদিও জিনিসটা আনফরচুনেট তাও ইন্টারেস্টিং। তোমরা অনেকেই মানে লক্ষ্য করেছো বা খবরে পড়ো বা মানে তোমাদের কানে আসে, ইন ফিউচার তোমরা যখন ডাক্তার হবে এই অপ্রিয় জিনিসগুলো তোমাদেরও হ্যান্ডেল করতে হবে, সো বেটার জেনেই রাখো। অনেক সময় দ্য ফিটাস বা গর্ভাবস্থায় শিশু মারা যায়, ঠিক আছে, মারা যায়, বা অনেক সময় হয় বার্থের জাস্ট পরে পরেই মারা যায়। যে বাচ্চা মায়ের ভুম্বের মধ্যে বা মায়ের দেহের মধ্যেই মারা গেছে, আর যে বাচ্চা জাস্ট আফটার বার্থ মানে ফিউ মিনিটস আফটার বার্থ মারা গেছে, কি করে ডিটারমাইন করবে? কেন এটা ডিটারমাইন করতে হয়? অনেক সময় কি হয় যে ধরো ডাক্তাররা বুঝতে পারলো যে বাচ্চাটা বাইরে আসার আগেই ইউটেরাসের মধ্যেই মারা গেছে, কিন্তু পেশেন্ট পার্টি মানতে চায় না অনেক কারণে। তারা বলে কি যে না, বাচ্চাটা জন্মেছিল জ্যান্ত অবস্থাতেই, মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে, এবং সেই নিয়ে সাংঘাতিক ঝামেলা। তোমাদেরও এই সব ঝামেলা লাইফে ফেস করতে হবে। তো ফরেনসিক স্টাডি করতে হয়, তদন্ত হয়। তো সেই তদন্তে কিভাবে বার করা হয় যে না, বাচ্চাটা বিফোর পার্চুরেশনই মারা গেছে, মানে ভেতর থেকে বাইরে আসার আগেই ভেতরেই মারা গেছে, নাকি পোস্ট পার্টেম ডেথ হয়েছে। পোস্ট পার্টেম ডেথ মানে হচ্ছে যে জন্মের জাস্ট পরে পরেই মারা গেছে। কি করে বোঝা যাবে? যে শিশু মায়ের শরীরের মধ্যেই মারা গেছে সেই শিশুর লাংসের মধ্যে কোনো রেসিডুয়াল ভলিউম অফ এয়ার থাকবে না। লজিক? যতক্ষণ বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আছে, মায়ের দেহের মধ্যে আছে, ততক্ষণ সে না ব্রিথ ইন করছে না ব্রিথ আউট করছে, তার কিছুই নেই, কারণ সে প্ল্যাসেন্টা থেকেই অক্সিজেন পাচ্ছে, তো তাই না? সে তো প্ল্যাসেন্টা থেকেই অক্সিজেন পাচ্ছে, সেই প্ল্যাসেন্টার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বার করে দিচ্ছে, তো তার লাংসের কোনো দরকার নেই। তো অ্যালভিওলি গুলো তখন টোটালি ডিফ্লেটেড অবস্থায় থাকে, চুপসানো অবস্থায় থাকে। চুপসানো অবস্থায় আছে মানে কি? নো রেসিডুয়াল ভলিউম। তো মায়ের গর্ভের মধ্যে যদি কোনো শিশু মারা যায়, তার রেসিডুয়াল ভলিউম হবে 0। কিন্তু পোস্ট পার্টেম ডেথ যদি হয়, জন্মের জাস্ট পরে পরেই যদি ডেথ হয়, সে জন্মেছে মানে সে বাইরে এসছে মানে সে এক দুবার হলেও নিঃশ্বাস নিয়েছে, অল্প পরিমাণ হলেও নিঃশ্বাস নিয়েছে, তাই তার মধ্যে কিছু পরিমাণ রেসিডুয়াল ভলিউম অফ এয়ার থাকবেই তার লাংসের মধ্যে। তো স্লাইট পরিমাণেও যদি রেসিডুয়াল ভলিউম অফ এয়ার কোনো শিশুর মৃতদেহে পাওয়া যায়, সদ্যজাত শিশুই হোক, সদ্যজাত শিশুর মৃতদেহেও যদি স্লাইট রেসিডুয়াল ভলিউম অফ এয়ার পাওয়া যায়, তার মানে তার পোস্ট পার্টেম ডেথ হয়েছে, যে জন্মেছিল জীবিত অবস্থায় তারপরে মারা গেছে। এই রেসিডুয়াল ভলিউম থেকে এই মারাত্মক এবং খুব গুরুত্বপূর্ণ একটা ফরেনসিক স্টাডি করতে পারো তোমরা, শিখে গেলে। এবার এই যে হাবিজাবি লিখলাম, হ্যাঁ, এগুলো থেকে আমরা কিছু টার্মস নিয়ে আলোচনা করব, কি কি সেই টার্মস, চলো দেখা যাক। দেখো আমরা প্রত্যেকে যারা
আজকাল তোমরা সবাই হেলথ কনসিয়াস। হ্যাঁ, তোমরা সবাই এই বিশেষ করে কোভিড এর সময় কিছু টার্মস তোমরা শুনেছো, বা তোমরা যারা খেলাধুলা করো, তোমাদের মধ্যে যারা মানে অ্যাথলিটস বা খুব ভালো তোমরা ওয়ার্কআউট করো, তোমরা খুব কিছু টার্ম শুনে থাকবে, লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমার ফিজিক্যাল ক্যাপাসিটির কথা শুনে থাকবে।